গতকাল রাতে ভালো ঘুম হয়নি। বিছানায় শুধু এপাশ ওপাশ করেছি। ছোট্ট অজিত পাশে অকাতরে ঘুমিয়েছে। সকালে হসপিটালে বেরোবার আগে ও জিজ্ঞেস করেছিল ক্যামেরাটার কথা। ও ওই ক্যামেরায় ছবি তুলতে চায়। ওইটুকু বাচ্চা ছেলে, ওকে আসল কথা বলি কি করে? তাই বলেছি ক্যামেরাটা খারাপ হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমি সৌরভ, আর আপনারা শুনছেন অদ্ভুত হলেও সত্যি। আজকের গল্প নীলাঞ্জন নন্দীর লেখা ক্যামেরা। দশই মে 1995। নিয়মিত ডায়েরি লেখার অভ্যাস আমার নেই, তবে কখনো কোনো ঘটনা তেমনভাবে নাড়া দিলে তার বিশদ বিবরণ লিপিবদ্ধ করে রাখি। এ অভ্যেস আমার বহুদিনের। 1990-এ যখন বাবা মারা গেলেন তখন ডায়েরি লিখেছিলাম। ভীষণ একা লাগতো তখন। আমার দিদি সরমার 1987-তে বিয়ে হয়ে যায় দিল্লিতে। কালে ভদ্রে কলকাতায় আসে। ঠাকুরদার তৈরি এই বিশাল বাড়িটায় এখন আমি আর কাজের লোক রাধারম, মাত্র দুটি প্রাণী। মাঝে মাঝে বাড়িটার হাঁ করা ক্ষুধার্ত মুখটা যেন আমায় গিলতে আসে। যতটা সম্ভব নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখি। মডেলিং অ্যাসাইনমেন্টের ছবিগুলি বাড়িতে বসেই ঝাড়াই বাছাই করি। এতে দিব্যি সময় কেটে যায়। কিন্তু হঠাৎই গত শুক্রবার একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। ঘটনার অপ্রত্যাশিতায় এতটাই নিজেকে হারিয়ে ফেলেছিলাম যে কয়দিন ডায়েরি লিখতেও বসতে পারিনি। সেদিন সকাল থেকেই আকাশের অবস্থা ভালো ছিল না। কখনো মুষলধারে, আবার কখনো বা তিলসে গুঁড়ি বৃষ্টি পড়ে চলেছিল। 10টা নাগাদ স্নান সেরে খাটের তলা থেকে ডাক ব্যাগের জল নিরোধক জুতো জোড়া বের করে পায়ে পড়লাম। ক্যামেরার ব্যাগটা গোছাতে গিয়েই মাথার ব্যথাটা টের পেলাম। সারা কপালটা জুড়ে একটা চিনচিনে ব্যথা। তার সঙ্গে শুরু হলো চোখের জ্বালা। স্পষ্ট বুঝতে পারলাম জ্বর আসছে। থার্মোমিটারটা ভালো করে ধুয়ে জিভের তলায় মিনিট খানেক রাখতেই দেখলাম 102 ডিগ্রি উঠেছে। অফিস যাওয়ার চিন্তাটাকে মাথা থেকে ঝেড়ে ফেলে জামা প্যান্ট ছেড়ে পাজামাটা পরে নিলাম। তারপরে লম্বা হয়ে বিছানায় শুয়ে পড়লাম। রাধারমনকে বলে দিলাম আমায় বিরক্ত না করতে। আজ দুপুরে খাবো না, শুধু একটু বিশ্রাম চাই এখন। বেশি জ্বর হলে লক্ষ্য করেছি নাক মুখ দিয়ে আগুনের হলকা বেরোতে থাকে। কিছুক্ষণ চোখ বুজে শুয়ে থাকতেই ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। যখন ঘুমটা ভাঙল তখন বেড সাইড টেবিল ঘড়িটার দিকে চোখ পড়তেই দেখলাম 2:05। এর মধ্যেই বৃষ্টিটা ধরে এসেছিল। জানলা দিয়ে বাইরে তাকাতে চোখে পড়ল কৃষ্ণচূড়া গাছটা। তার ডাল থেকে বৃষ্টির জল পাতা বেয়ে টুপটাপ করে ঝরে পড়ছিল। আমি বারান্দায় এসে দাঁড়ালাম। নিচে রাস্তায় লোক চলাচল কমে এসেছে, যদিও জল জমেনি। মাঝে মধ্যে এক আধটা গাড়ি ভেজা পিচে ছড়র শব্দ তুলে এগিয়ে চলেছে। দু একটা রিকশার চাকা এই ঝিম ধরা দুপুরের শান্তিকে তার ঢকর ঢকর আওয়াজে নষ্ট করছে। ঠিক এমন সময় আমার বাবার কথা মনে পড়ল ডায়েরিটার কথা। বাবার ডায়েরি লেখার অভ্যাস ছিল। উনি নিয়মিত লিখতেন। শুনেছি ঠাকুরদাও নাকি ডায়েরি মেনটেন করতেন। আমার দিদিকেও ডায়েরি লিখতে দেখেছি সেই ছেলেবেলা থেকে, অন্তত বিয়ের আগে পর্যন্ত দেখেছি। এখন আর সে অভ্যাস আছে কিনা জানি না। গত মাসে দোতলা স্টোর রুমটা পরিষ্কার করাচ্ছিলাম, তখনই বাবার 4টে ডায়েরি হাতে আসে। 1963 থেকে 1966, 4 বছরের এক এক দিনের সংক্ষিপ্ত বর্ণনা। আমার জন্ম 1963তেই। যখন আমি মায়ের পেটে
তখন থেকে শুরু করে আমার জন্মের মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা দিনের লিপিবদ্ধ করা প্রতিটি লেখা পড়েছি। বাবার স্বপ্ন, আশা আর আশঙ্কার স্পষ্ট ছবি মুগ্ধ হয়ে দেখেছি। 63, 64 আর 65 সালের ডায়েরি পড়া হয়ে গেছিল। 66 17ই মার্চ পর্যন্ত এগিয়েছিলাম। হঠাৎই জানি না কেন বাবার কথা মনে পড়তেই 66 ডায়েরিটা তখনই পড়তে ইচ্ছা হলো। জ্বর দেখেই ক্রোসিন ট্যাবলেট খেয়ে ফেলেছিলাম, তাই এখন শরীরটা বেশ ঝরঝরে লাগছে। চোখে জ্বালাও নেই, শুধু মাথাটা একটু ধরে আছে। 2 রগে সামান্য ব্যথা রয়েছে। দেরাজ থেকে স্টোর রুমের চ্যাপটা পেতলের চাবিটা বের করে দোতলায় এলাম। দরজাটা খুলতেই সেই চাপা গন্ধটা নাকে এসে লাগলো। বহুদিনের ধুলো আর বদ্ধ পরিবেশের গন্ধ। আলোটা জ্বালালাম। একসঙ্গে দুটো 100 ওয়াটের বাল্ব জ্বলে উঠল সবুজ শেডে। ঘরটা আসলে বাবার স্টাডি ছিল। ঠাকুরদার মতো ব্যবসায় মাথা ছিল না ওনার, তবে ডাক্তারি করে যথেষ্ট সুনাম কুড়িয়েছিলেন। ঠাকুরদা অবশ্য এতে কোনো আপত্তি করেননি। বাবাকে বিলেতে পাঠিয়ে FRCS করিয়েছিলেন। দেশে ফিরে এসে বাবার পসারও জমে ওঠে ভালোই। প্রথমে আরজিকর, তারপরে প্রাইভেট প্র্যাকটিস। ঘরের 3টে দেওয়াল জুড়ে কাঁচের পাল্লা দেওয়া আলমারি, বইয়ের ঠাসা। মেঝেতে ছড়ানো ছিটানো নানান রঙের ও আকারের বাস্ক, সুটকেস আর গাদাগুচ্ছের মেডিকেল জার্নাল। ঘরে 2টো জানালা, রঙিন শার্সি বসানো তাতে। সেটা বছরভর বন্ধই থাকে। আমি চাই না এই বন্ধ ঘরটায় কোনো পাখি এসে বাসা বাঁধুক। জানলার পাশেই বড় টেবিলটার ওপরে 66 ডায়েরিটা রেখেছিলাম। শার্সিগুলি খুলে দিয়ে চেয়ারটা টেনে বসলাম। বাইরে মৃদু গাড়ি ঘোড়ার শব্দ কানে এলো। খোলা জানলা দিয়ে মেঘলা দিনের আলো এসে পড়েছে। ঠান্ডা একটা হাওয়াও আসছিল। ডায়েরিটা খুলে পড়তে শুরু করলাম। 18ই মার্চ থেকে বাবা লিখেছেন, আজ হঠাৎ বীরেন সকালে ফোন করেছিল। বলল কাল নাকি পার্ক স্ট্রিটের ওয়াল্টার্সে নিলামে যাবে। আমি তো প্রত্যেক রবিবারই যাই। বীরেন জিজ্ঞেস করছিল ও সরাসরি যাবে নাকি আমি ওকে তুলে নিয়ে যাব। আমি বললাম ওকে যাওয়ার পথেই তুলে নিয়ে যাব। কাল ভুবনবাবুর সঙ্গে কথা বলতে হবে। ওর ছেলের অপারেশনটা যত তাড়াতাড়ি সম্ভব করিয়ে ফেলবে। সেন্ট আর্থার্স চ্যারিটি ফান্ড থেকে বোধহয় অপারেশনের জন্য অর্ধেক টাকা জোগাড় করতে পারবে। ভুবনবাবুর ছেলের ছবি চাই, ওদের দপ্তরে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে ভুবনবাবুর মতো একটা নিলামের দোকানের কেরানির পক্ষে 10,000 টাকা জোগাড় করা কষ্টসাধ্য ব্যাপার ঠিকই। এরকম মানুষদের সাহায্যের জন্যই সেন্ট আর্থার্সের মতো সংস্থা রয়েছে। আমার মন বলছে ওরা টাকাটা দেবে। 19শে মার্চ 66। একটু আগে নিলাম থেকে ফিরলাম। বীরেন একটা 19 শতকের ফরাসি কলম কিনেছে 60 টাকায়। তেমন সস্তা নয়, তবুও ও খুশি হয়েছে। প্রথম দিকে নিলামে এসে পটাপট দর চড়িয়ে ভেবেছে আমি কি যেন একটা করলাম। আবারও বার কয়েক ওখানে গেলে বোধ করি ও আরো বিবেচনা করে দর হাঁকাবে। ফেরার পথে বীরেনকে নামিয়ে দিয়ে এলাম। বাড়িতে এসে স্টাডিতে ঢুকে হাতের মোড়কটা খুললাম। আজ একটা ক্যামেরা কিনেছি, বেশ পুরনো জার্মান ক্যামেরা, 120 ফরম্যাটের ফিশার। এই কোম্পানি শুনেছিলাম কয়েক বছর ব্যবসা করেই উঠে যায়, তবে ক্যামেরার সুনাম আছে। আজ নিলামের টেবিলে এটাকে দেখে আর লোভ সামলাতে পারলাম না। 125-এ কিনে ফেললাম। মনে তো হয় সস্তাই পড়েছে। ছবি তোলার নেশা আমার বহুদিনের। একটা জাইসাইকিন আছে, তবুও আরো ক্যামেরা কেনার ইচ্ছে। এই ক্যামেরাটা বেশ ভারী, সম্পূর্ণ কালো রঙের, লম্বায় প্রায় 1.7
চওড়ায় ইঞ্চি চারেক, লম্বাটে চেহারা, অনেকটা ইয়াসিকা 30-এর মতন। আগামীকালই একটা ফিল্ম কিনে ভরতে হবে। অজিতের বছর 3 বয়স হলো, ওর ছবি দিয়েই এটার ওপেনিং করব। 20 মার্চ 66। আজ হাসপাতাল থেকে ফেরার পথে হঠাৎই রাস্তায় ভুবনবাবুর সঙ্গে দেখা হয়ে গেল। উনি ছেলের সঙ্গে কর্নওয়ালিস স্ট্রিট ধরে হাঁটছিলেন। আমি ড্রাইভারকে ওদের পাশে গাড়িটাকে দাঁড় করাতে বললাম। আমায় দেখে একগাল হেসে উনি বললেন, আপনার বাড়ির ওদিকেই যাচ্ছিলাম, অন্নদা স্টুডিওতে। কাল যে বললেন ছেলের ছবি তোলাতে হবে। দেখি ভুবনবাবুর ছেলে পলাশ মুখ টিপে হাসছে, যেন ছবি তোলার কথায় খুব মজা পেয়েছে। আমি গাড়ির দরজা খুলে ওদের ভেতরে ডাকলাম। বললাম, স্টুডিওতে ছবি তুলে লাভ নেই, মিছিমিছি পয়সা খরচা হবে। তার চেয়ে বরং আমিই তুলে দিচ্ছি ছবি, বাড়িতে চলুন। গাড়িতে বসেই কথাবার্তা বলতে বলতে জানতে পারলাম ভুবনবাবুরা শ্যামপুকুরে থাকেন। বাড়িতে এসে গতকাল নিলামে কেনা ক্যামেরাটা বের করলাম, আর জাইসাইকনটাও। দুপুরে ওয়ার্ড বয় নবীনকে দিয়ে একটা ইলফোর্ড ফিল্ম কিনে আনিয়েছিলাম, সেটাই ভরে ফেললাম ফিশারটায়। জাইসাইকন ফিল্ম আছে। ভুবনবাবু আর ওনার ছেলে পলাশকে নিয়ে ছাদে উঠে এলাম। এখনো অনেক আলো বাকি। চৈত্র মাসের শেষ বিকেলের রোদ ছড়িয়ে রয়েছে বিশ্ব চরাচরে। আকাশ একেবারে পরিষ্কার। পলাশকে পাঁচিলের ধার ঘেঁষে দাঁড় করিয়ে পরপর দুটো ছবি তুললাম, একটা নতুন ফিশারে আর একটা জাইসাইকনে। বলা যায় না নতুন ক্যামেরার ছবি কেমন উঠবে, তাই টু বি অন দ্য সেফ সাইড জাইসাইকনেও একটা তুলে রাখলাম। ছবি তোলার পর ওরা বাড়ি চলে গেলেন। 21 মার্চ 66। কোত্থেকে কি হয়ে যায় বলা যায় না। হঠাৎই আজ সকালে ভুবনবাবু ছুটে এলেন আমার কাছে। কারণ জানতে চাওয়াতে হাউমাউ করে কেঁদে উঠলেন। জানতে পারলাম আজ ভোরে হঠাৎই ছাদের সিঁড়ি দিয়ে নামতে গিয়ে অসাবধানতায় পা পিছলে পড়ে পলাশ গুরুতর রূপে আহত হয়েছে। মাথাটা ফেটে চৌচির হয়ে গেছে। আরজি করের ইমার্জেন্সিতে ভর্তি করেই আমার কাছে এসেছেন। কি করবেন বুঝতে পারছেন না। দুপুর পর্যন্ত চেষ্টা করেও পলাশকে বাঁচানো গেল না। মাথাটা ফেটেছিল ঠিকই, তবে স্টিচ আর ইঞ্জেকশনগুলি পড়ার পর কন্ডিশনটা স্টেবল হওয়া উচিত ছিল, কিন্তু না। ঠিক 2:10 পলাশ মারা গেল। আমার আর কিছু লিখতে ইচ্ছা করছে না। আজ এই পর্যন্তই। 22 মার্চ 66। কাল পলাশ মারা যাওয়ার সময় ওর মৃত্যুর কোনো সঠিক এক্সপ্লেনেশন খুঁজে পাচ্ছিলাম না, তবে এখন বোধহয় পারছি। আমি ডাক্তার হলে কি হবে, সর্বজ্ঞ নই। বিশ্বের সমস্ত কিছু জানা আমার পক্ষে সম্ভব নয়, হয়তো কারো পক্ষেই সম্ভব নয়। তাই হয়তো আমি মনে মনে ঈশ্বর, শয়তান, মিরাকেল, কালা জাদু বা ভূতেও বিশ্বাস করি। জানি না কেন আমার মনে হয় পৃথিবীতে অগোচরে অনেক কিছুই লুকিয়ে আছে যা আমাদের সাধারণ জ্ঞান বুদ্ধির বাইরে। গতকাল বেলা 3টে ডেথ সার্টিফিকেট লিখে তাড়াতাড়ি বাড়ি চলে আসি। আসলে আমিও তো সন্তানের বাবা, মা মরা ছেলের বাবা। ভুবনবাবুর মুখটা দেখার মতো কলেজের জোর আমার ছিল না। কি করে আরাক পিতার নির্মম দুঃখটাকে। বাড়িতে ফিরে স্টাডিতে ঢুকে নতুন কেনা ক্যামেরাটাকে নিয়ে নাড়াচাড়া করছিলাম আর ভাবছিলাম পলাশের কথা। ওর শেষ ছবিটা এই ক্যামেরাতেই বন্দি রয়েছে। মাত্র 12টা বসন্ত কাটালো ছেলেটা। এত তাড়াতাড়ি চলে যাবার কি খুব দরকার ছিল? স্ক্যালপেল হাতে নিলেই যেমন কাঁটা ছেঁড়া করতে মন চায়, ঠিক তেমনি হাতে একটা ক্যামেরা থাকলে আপনা হতেই ডান হাতের তর্জনীটা ছটফট করে। অজিতের ডায়রিয়া হয়েছে, বেচারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে।
তাই ওর ছবি তোলাটা মুলতবি। বসে বসে আকাশ পাতাল ভাবছি, ঠিক এমন সময় জানলার ফ্রেমে একটা পায়রা এসে বসল। দুধ সাদা গায়ের রং, তবে ডানায় একটা ধূসর দাগ। এরা দল বেঁধে এই বাড়িরই তিনতলায় কোথাও একটা থাকে। এদের বকম বকম ডাকও শুনেছি। হাতের কাছে এমন একটা লিভিং সাবজেক্ট পেয়ে পট করে একটা ছবি তুলে নিলাম নতুন ক্যামেরাটায়। কে জানে কেমন উঠবে। পায়রাটা কিছুক্ষণ পর ডানা ঝটপটিয়ে উঠে গেল, হয়তো পাশের বাড়ির কার্নিশে। আজ সকালে এক মেজর অপারেশন ছিল, মোটামুটি ভালোই হয়েছে। বিকেলে বারান্দায় এসে দাঁড়াতেই নিচে আমার নীল রঙের মরিচের পাশে সাদা মতো কি একটা পড়ে থাকতে দেখলাম। পেছনে চাকার ডান দিকে নিচে নেমে দেখি একটা পায়রা, ডানাগুলি ছড়ানো, মোড়ে কাঠ। সারা শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখতে পেলাম না। দুধ সাদা পায়রাটার ডানায় একটা ধূসর দাগ, চেনা লাগলো। গতকালই মনে হয় এর ছবি। হঠাৎই পিঠ পেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। মনে মনে ভাবলাম, ওই ফিশার ক্যামেরাটা দিয়ে পলাশের ছবি তুললাম, ও মারা গেল। ওই ক্যামেরায় পায়রাটার ছবি তুললাম, সেও মারা গেল। তবে কি ভাগ্যে অজিতের ছবি তোলা হয়নি? না জানি কি হতো। ঠাকুরকে মনে মনে প্রণাম জানালাম। ক্যামেরাটার ইতিহাস কি, কোত্থেকে এসেছে ওটা, এই প্রশ্ন মাথায় ঘুরছে। পুরোপুরি শিওর না হলেও আমার মনে হয় ক্যামেরাটা ভুতুড়ে। ওটাকে কিছুক্ষণ আগে বিওএসির সবুজ এয়ারব্যাগটায় খবর কাগজ মুড়ে তুলে রেখেছি। ওটাকে আর কোনোদিন ব্যবহার করব না, কোনোদিনও না। 23শে মার্চ 66। গতকাল রাতে ভালো ঘুম হয়নি। বিছানায় শুধু এপাশ ওপাশ করেছি। ছোট্ট অজিত পাশে অকাতরে ঘুমিয়েছে। সকালে হসপিটালে বেরোবার আগে ও জিজ্ঞেস করেছিল ক্যামেরাটার কথা। ও ওই ক্যামেরায় ছবি তুলতে চায়। ওইটুকু বাচ্চা ছেলে, ওকে আসল কথা বলি কি করে? তাই বলেছি ক্যামেরাটা খারাপ হয়ে গেছে। অজিত বরাবরই শান্ত, এ নিয়ে আর আমায় বিরক্ত করেনি। হসপিটাল থেকে আজ একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম। ড্রাইভার রামরতনকে গাড়িটা একটু জোরে চালাতে বললাম। গন্তব্য ওয়াল্টার্সের নিলামের দোকান। ফিশারের ইতিহাস না জানা অব্দি শান্তি পাচ্ছি না। ওই ক্যামেরার পেছনে কি কাহিনী থাকতে পারে? আরজিকর থেকে পার্ক স্ট্রিট বেশ অনেকটা পথ। যখন ওয়াল্টার্সের দোকানে ঢুকছি, আলো প্রায় মরে এসেছে। রাস্তার উল্টো দিকে ফ্লুরিশের কেক পেস্ট্রির দোকান। দোকানের রঙিন সাইনবোর্ডে ছোট ছোট আলো নিচে যাচ্ছে। দোকানে ঢুকে ভুবনবাবুকে দেখতে পেলাম না। উনি কদিনের ছুটি নিয়েছেন কে জানে। একমাত্র ছেলের মৃত্যু শোক কি এত তাড়াতাড়ি ভোলা যায়? ঠিক কতদিন লাগে কারোর অস্তিত্বকে মন থেকে মুছে ফেলতে? কেউ কি বলতে পারে? দোকানের মালিক রাজন মেহরোত্রা হাসি মুখে এগিয়ে এলেন। আমি ওনার পুরনো খদ্দের। আমার শুকনো মুখ দেখে উনি কারণটা জানতে চাইলেন। সবিস্তারে সব বললাম ওনাকে। ততক্ষণে টেবিলে এলাচ দেওয়া চা এসে গেছে। ভুর ভুর করে গন্ধ বেরোচ্ছে। রজনবাবু চিন্তিত মুখে কাপটা তুলে নিয়ে একটা লম্বা চুমুক দিলেন। তারপর বললেন, এরকম ব্যাপার আপনার কোনো ভুল হয়নি তো? আমি একটা দীর্ঘশ্বাস ফেলে না বলাতে উনি কিছুক্ষণ গুম হয়ে বসে রইলেন। তারপর টেবিলের দেরাজ খুলে একটা পুরনো কালো খাতা বের করে সামনে রাখা ছোট প্যাডে খসখস করে কি যেন লিখলেন। কাগজটা এগিয়ে দিলেন আমার দিকে। বললেন, ক্যামেরাটা ওনারই ছিল, এই নি। কাগজটায় লেখা
পিটার লরেন্স, 132 নং পেমেন্টাল স্ট্রিট। রাস্তাটা চেনাই ছিল। আমার এক বুড়ো গোয়ানিজ পেশেন্ট থাকতো সান্ডেল স্ট্রিটে, পেমেন্টাল স্ট্রিটের পাশে। এলাকাটা নোংরা, অন্ধকার আর গোলক বাঁধানো। রাজ্যের সরু গলি এসে মিশেছে একটা আর একটার সঙ্গে। জায়গাটা রিপন স্ট্রিটের দক্ষিণে, যত অ্যাংলো ইন্ডিয়ানদের বাস। রাজনবাবু বললেন, পিটার সাহেবের বয়স প্রায় 80। একমাত্র মেয়ে জোসেফিনা গত বছর মারা যাবার পর বাড়ি থেকে তেমন একটা আর বেরোন না। দিন 15 আগে হঠাৎই একদিন বিকেলে এসে ওই ক্যামেরাটা উনি ভুবনবাবুকে দিয়ে যান। একটা ছোট কাগজে আমার উদ্দেশ্যে কয়েকটা লাইন লিখে গেছিল। এত আঁকা বাঁকা হাতের লেখা যে ভীষণ কষ্ট হয়েছিল পড়তে। তাতে লেখা ছিল, ক্যামেরাটা বেচে দিন, যা দাম পাবো তাতেই আমি খুশি। চিঠিটা পড়ে ভেবেছিলাম ওনার বোধহয় অবস্থা অত্যন্ত খারাপ, তাই যত তাড়াতাড়ি পেরেছিলাম ক্যামেরাটাকে বেচে ওনাকে সাহায্য করেছিলাম। কিন্তু আপনি যে ঘটনা শোনালেন, আমার তো মাথা ঘুরে যাচ্ছে। সত্যি যদি ক্যামেরাটার পিছনে কোনো কাহিনী থাকে, সেটা পিটার সাহেবই জানতে পারেন। রাজনবাবুর সঙ্গে আর কথা বাড়াই, চলে গেলাম পিটার লরেন্সের কাছে। ভাঙা চোরা একটা প্রায় পুরো বাড়িতে দোতলায় উনি থাকেন। অপরিষ্কার কামরা, অপর্যাপ্ত আলো আর অসহ্য একটা নাম না জানা জান্তব গন্ধ পরিবেশটাকে ভারী করে রেখেছিল। সারা ফ্ল্যাটটায় কারো সারা শব্দ পাচ্ছিলাম না। বোধহয় উনি একাই থাকেন। বৃদ্ধ পিটার লরেন্স একটা তুলো ওঠা রংচটা সোফায় বসে আমায় লক্ষ্য করছিলেন। আমার কাছে ঘটনাগুলো শুনে উনি বললেন, আই অ্যাম এক্সট্রিমলি সরি। আমি আপনার জীবনে বিপদ ডেকে এনেছি। স্বার্থপরের মতো কাজ করেছি নিজেকে বিপদ মুক্ত করতে। ক্যামেরাটা আমার দাদার ছিল, ডেরেক লরেন্সের। সে খুব একটা স্বাভাবিক ছিল না, চার্চে যেত না, বাইবেল ছুঁত না। যখন ওর প্রায় 25 বছর বয়স, ও হঠাৎ চুপি চুপি একটা স্যাটানিক গ্রুপের মেম্বার হলো। গ্রুপটা ব্ল্যাক ম্যাজিকের চর্চা করত। পরিবারের সকলে ওকে ফেরাবার অনেক চেষ্টা করেছিল, কিন্তু কেউই সফল হয়নি। দাদার ভীষণ প্রিয় ছিল এই ক্যামেরা। বিভৎস সব বলি ছবিও তুলেছিল ওই ক্যামেরাটা দিয়ে। শুনেছি ওখানে মানুষ, পশু, পাখি সব বলি দেওয়া হতো। স্যাটানিক গ্রুপে যোগ দেবার পর ও আরো অন্যরকম হয়ে গেল। চুপচাপ, শান্ত, মনে হয় বড় বেশি শান্ত। ঝড় ওঠার আগের মুহূর্তে যেমন সব শান্ত থাকে, একদিন ওই শয়তানের ঘাঁটিতে পুলিশ হানা দিল। গ্রেপ্তার হলো ডেরেক। কেউ পুলিশকে খবরটা দিয়েছিল। বুড়োর কথা নিষ্পলক দৃষ্টিতে চেয়ে গিলছি আমি। বুড়ো বলে চলেছে, ওকে ছাড়ানো গেল না, শত চেষ্টাতেও না। অবশেষে ওর কেস কোর্টে গেল। বিচারে ওর ফাঁসির হুকুম হলো। গলায় পরানোর ঠিক আগে দাদা বলেছিল, আমার শরীরের মৃত্যু হতে চলেছে ঠিকই, কিন্তু আমার আত্মা থাকবে। কোনো না কোনো বস্তুর মধ্যে আমি ফিরে আসব, আবার খুন করব। প্রাণনাশের আনন্দের কোনো বিকল্প নেই। এতটা বলে পিটার সাহেব থামলেন। ওনার বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে। পাশের র্যাক থেকে জলের জগটা ফেলে এক নিঃশ্বাসে অনেকটা জল খেয়ে ফেললেন।
নোংরা মলিন শার্টের হাতায় ঠোঁট দুটো মুছে বললেন, আপনি ওসবে বিশ্বাস করবেন কিনা জানি না, তবে টু টেল ইউ দ্য ট্রুথ, আই থিঙ্ক দ্যাট ক্যামেরা ইজ পসেসড। ডেরেকের প্রতিহিংসা পরায়ণ আত্মা ওই ক্যামেরার মধ্যে রয়েছে। আমি ওটা দিয়ে কোনোদিন ছবি তুলিনি, বাড়িতে এমনিই পড়েছিল। গত বছরে হঠাৎই একদিন আমার মেয়ে জোসেফিনা ওর এক বন্ধুকে দিয়ে নিজের একটা ছবি তোলায় ওই ক্যামেরায়, আর তারপরে ও মারা যায়। তাই সেদিন রাতে পিটার লরেন্সের বাড়ি থেকে ফিরে স্টুডিওতে ঢুকিনি। সবুজ বিওএসির ব্যাগটার দিকে তাকাবার ইচ্ছে ছিল না, তবে ক্যামেরাটা আমি বেচব না। অন্য কারো জীবনে কালো ছায়া নেমে আসুক, এটা আমি চাই না। আমার লেখা এই ডায়েরি শর্মা বা অজিত বড় হয়ে পড়বে আশা করি। তখন ওরাও ক্যামেরাটার সম্বন্ধে জানতে পারবে। সব পড়ার পর আমার মনে হয় ওরা ক্যামেরাটাকে নিছক কৌতূহলে ব্যবহার করবে না জোসেফিনার মতো। 10ই মে 1995। এই পর্যন্ত পড়ে আমি থামলাম। মাথার দুপাশটা আবার দপদপ করছিল। ক্রোসিনের প্রভাব কি তবে কমে এলো? কপালে হাত দিয়ে দেখলাম ঘাম। আমি অবাক হয়ে মেঘলা আকাশের দিকে তাকিয়েছিলাম। মনে মনে অনেক কথা ভাবছিলাম। বাবা কেন ক্যামেরাটাকে নষ্ট করে ফেললেন না? বাবা কি ভয় পেয়েছিলেন? এতগুলো ভাবনা, চিন্তা, প্রশ্ন মনে জট পাকিয়ে যাচ্ছিল। চেয়ারে বসা অবস্থাতেই পেছনে ফিরে মেঝের দিকে তাকালাম। মনে বিশ্বাস আর অবিশ্বাসের লড়াই চলছে পুরোদমে। ডাঁই করে রাখা জিনিসপত্রের ভিড়ে সবুজ বিওএসির এয়ার ব্যাগটা চোখে পড়ল। তালা লাগানো ছিল না। খুলতেই বেশ কিছু ওষুধের বিজ্ঞাপনের বোর্ডের নিচে একটা লম্বাটে প্যাকেট দেখতে পেলাম, পুরনো ছেঁড়া খবরের কাগজে মোড়া। প্যাকেটটা খুললাম। ক্যামেরাটাকে দেখে তো মনে হয় এখনো দিব্যি চলে। হঠাৎই মাথায় একটা প্রশ্ন এলো, বাবার মনের ভুল নয় তো? সবটাই নিছক কল্পনাও তো হতে পারে। কিন্তু বাবা তো বেশ কম কথার মানুষ ছিলেন। মন গড়া ঘটনার কোনো মূল্য ওনার কাছে ছিল কিনা, তবে কি? মাথায় একটা বুদ্ধি বিদ্যুতের মতো ঝলসে উঠল। একটা পরীক্ষা করতে হবে। ক্যামেরাটাকে আমার শোবার ঘরে নিয়ে এলাম। ফ্লিপ ডায়ালে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম 3 লেখা রয়েছে, অর্থাৎ 66তে তোলা সেই পায়রা আর ভুবনবাবুর ছেলে পলাশের ছবি রয়ে গেছে ওর অভ্যন্তরে। ফিল্মটা বোধহয় অকেজো হয়ে গেছে। সেই দুটো ফটো তোলবার পর আর ব্যবহারই হয়নি এ ক্যামেরা। ক্যামেরাটাকে খাটের উপরে রেখে নিকনের ব্যাগটা থেকে স্টিলসের স্ট্যান্ডটা বের করলাম। ক্যামেরাটাকে তার উপর বসিয়ে সেলফ টাইমারের বোতামটায় দম দিয়ে দিলাম, আর তারপরে শাটারটা টিপলাম। এভাবে আপনা আপনি ছবি ওঠে, ফটোগ্রাফারের দরকার পড়ে না। হঠাৎ কানে এলো কিরির কিরির শব্দ। শাটারটা পড়তে আর বড় জোর সেকেন্ড 6 বাকি। যেন র্যাটেল স্নেকের গা হিম করা ঝুমঝুমির শব্দ। লেন্সটা সোজা, নিজের নিরেট কালো শরীরের দিকেই তাক করা। ক্যামেরাটা যেন নিজেই নিজের ছবি তুলবে। আসলে ক্যামেরাটাকে আমি বসিয়েছি আয়নার সামনে, পুরনো দিনের আলমারির এক পাল্লায় বেলজিয়াম মিরর। ক্যামেরার প্রতিবিম্ব আয়নায় দেখা যাচ্ছে। আমি ঘরের এক কোণে কাঠ হয়ে দাঁড়িয়ে। মন বলছে, আজ যদি এই হতচ্ছাড়া শয়তানের যন্ত্রটার মনে প্রতিহিংসা জাগে মরণের নেশা, তো ব্যাটা নিজেই নিজেকে মারুক।
তিনটে শব্দ পরপর হলো, অবিশ্বাস্য কাণ্ড। শাটারটা পড়ল, আয়নায় আড়াআড়ি ভাবে একটা চির ধরল, ফেটে গেল। তুম শব্দটা এলো ক্যামেরার ভেতর থেকে। জানি হয়তো কান পাতলে মোড়ে ভূত হয়ে যাওয়ার ডেরেকে চাপা আর্তনাদও শুনতে পেতাম। ঠিক তারপর ক্যামেরার লেন্সটা একটা ফাটল ধরল, এক্সপোজার ফোকাস রিং খসে পড়ল মাটিতে। পেছনের ডালাটা খুলে গিয়ে ফিল্মটা বেরিয়ে পড়ল, পেট থেকে বেরিয়ে পড়া নাড়ি ভুঁড়ির মতো। মৃত্যু হলো ওটার, যেন ঘাম দিয়ে জ্বরটা ছেড়ে গেল। ঘটনাটা ঘটার কয়েকদিন পর একটা ফ্যাশন অ্যাসাইনমেন্ট ছিল। নিকনের ব্যাগটা খুলতেই আঁতকে উঠলাম। আমার স্বাদের 15,000 টাকা দামের স্টিলসের স্ট্যান্ডটা বেঁকে চুড়ে গেছে, স্ক্রুগুলিতেও মরচে পড়েছে। ঝকঝকে ক্রোমিয়াম স্টিলের এই মজবুত স্ট্যান্ডটা কিভাবে যে, আসলে ভুলটা আমারই। ভুতুরে ক্যামেরাটাকে এই স্ট্যান্ডের ওপরে তুলেই মরণ শাটারটা টিপেছিলাম। ক্যামেরাটা তো নষ্ট হলোই, আমার স্ট্যান্ডটাও অকেজো আর বাতিল হয়ে গেল চিরকালের জন্য। কারণ শাটারটা পড়ার সময় আয়নায় স্ট্যান্ডটারও প্রতিবিম্ব পড়েছিল। কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটি? ভালো লাগলে একটি লাইক করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ এই রকম গল্প নিয়ে আমি হাজির থাকছি প্রতি শনিবার ঠিক দুপুর 1টায় এই চ্যানেলে। তাহলে বেল আইকনটিও টিপে দিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।